ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের নিজে করি 11.2 এর 1 এবং 2 এর অঙ্কগুলো সমাধান করে দেখাবো। একের অঙ্কগুলো কি আছে দেখো, কি বলেছে, কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে নির্ণয় করি। তো দেখো এখানে যে ভগ্নাংশগুলো আছে এই ভগ্নাংশগুলো কিন্তু পূর্ণবর্গ নয়, ঠিক আছে। তো দেখো এই 64-র বর্গমূল পাওয়া যাবে। 64-র বর্গমূল কত হবে? 8। কিন্তু 147-এর বর্গমূল পাওয়া যাবে না। তাহলে আমরা বলতে পারি যে এই সংখ্যাটা পূর্ণবর্গ নয়, এই ভগ্নাংশটা পূর্ণবর্গ নয়। এই ভগ্নাংশটা কখন পূর্ণবর্গ হবে? যখন লবের সংখ্যা হরের সংখ্যা দুটোরই বর্গমূল পাওয়া যাবে, তখন এই ভগ্নাংশটা পূর্ণবর্গ হবে। তো এই ভগ্নাংশকে পূর্ণবর্গ করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে সেই সংখ্যাটা আমাদের বের করতে হবে। তো 1 নম্বরটা কি আছে? 64 আর 147। তো প্রথমে কি করবে বন্ধুরা? প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেবে। 64কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 3 দুগুণা 6, 2 দুগুণা 4, 2 16 32, 8 দুগুণা 16, 4 দুগুণা 8, 2 দুগুণা 4। তাহলে 64কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে কি কি উৎপাদক পাওয়া গেল? 2 কয়টা? 1 2 3 4 5 6টা। তো 2 3 4 5 6। এবার 147কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তো 7 দিয়ে যাবে, 7 দুগুণা 14, 7 ও 7, 3 7 21। তো কি পেলাম? 7 গুণ 7 গুণ 3। এবার দেখো বন্ধুরা, এখানে 2 গুণ 2, তার মানে আমি লিখতে পারি 2 এর বর্গ। 2 গুণ 2 লিখতে পারি 2 এর বর্গ। আর 2 গুণ 2, 2 এর বর্গ। ঠিক আছে। এখানে দেখো 2 কয় জোড়া আছে? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া। এবার এখানে 7 গুণ 7 কী লিখবো? 7-এর বর্গ। আর 3-এর কিন্তু বর্গ নেই, কারণ এর জোড়া নেই। ঠিক আছে, যদি 3-এরও জোড়া থাকতো তাহলে আমরা কি করতাম? 3-এর বর্গ লিখতাম। তো দেখো বন্ধুরা, এখানে যে 3 সংখ্যাটা আছে এর তো জোড়া নেই। তো এই 3 সংখ্যা দিয়ে, মানে এই ভগ্নাংশটাকে আমরা যদি 3 দিয়ে গুণ করি, তাহলে এই ভগ্নাংশটা পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। তো লিখবো যে সুতরাং 64/147কে 3 দিয়ে গুণ করলে 3 দিয়ে গুণ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। বুঝলে? তো দেখো কিভাবে হচ্ছে, দেখো 64/147, তাই তো? 64/147 একে আমরা 3 দিয়ে গুণ করব। কেমন? এবার 3 দিয়ে এটাকে কাটি। 3 চেরা 12, থাকলো কত এখানে? 2 আর 7, 27, 3 লং 27, 49। তো উপরে পেলাম 64 আর নিচে 49। এবার 64 আর 49-এর বর্গমূল দেখি পাওয়া যায় কি না। 64 আমরা লিখতে পারি 8 গুণ 8, 49 আমরা লিখতে পারি 7 গুণ 7। তাহলে 8-এর জোড়া থেকে 8 বাইরে, 7-এর জোড়া থেকে 7 বাইরে। তো দেখো ভগ্নাংশটা পূর্ণবর্গ ভগ্নাংশ হলো। কেমন? তো তোমরা মনে রাখবে, যে সংখ্যাটা জোড়ায় থাকবে না সেই সংখ্যা দিয়ে যদি আমরা ভগ্নাংশটাকে গুণ করি, তাহলে সেই ভগ্নাংশটা পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। তো তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখো, আশা করি তোমাদের এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকবে না। এবার 2 নম্বরটা দেখো কি আছে? 25/162। তো যখন গুণের কথা বলবে তখন তোমরা সবসময় লক্ষ্য করবে যে উপরেরটা পূর্ণবর্গ কিন্তু নিচেরটা পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক আছে। তো প্রথমে 25কে উৎপাদকে বিশ্লেষণ করলে 5 গুণ 5, আর 162কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 8 দুগুণা 16, 2 অক্ষ 2, আর 3 দিয়ে যাবে, 3 দুগুণা 6, থাকবে 21, 3 7 21, 3 লং 27, 3 তিরিকা 9। তো 3 পাচ্ছি আমরা কয়টা? 4টা। 3 গুণ 3 গুণ 3 গুণ 3, আর 2 পাচ্ছি 1টা। তো এক্ষেত্রে দেখো 2-এর জোড়া নেই, তাহলে আমরা বলতে পারবো। তো আচ্ছা দাঁড়াও, এখানে আগে বর্গ লিখি। হ্যাঁ, 2-এর বর্গ। তো তোমরা যদি এভাবে নাও লেখো তবু চলবে। তো কি পেলাম? 5-এর বর্গ, 3-এর বর্গ, 3-এর বর্গ, কিন্তু 2-এর বর্গ পেলাম না। 2-এর যেহেতু জোড়া নেই, তাহলে বলবো যে সুতরাং 25/162কে 2 দিয়ে গুণ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে।
কেমন? তো দেখো এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 2 2 কেটে যাবে, তখন কি হবে? 3 বর্গ থাকছে। তো দেখো তোমাদের আমি বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি। 25 162, 2 দিয়ে গুণ করছি, তো 2 দিয়ে এটাকে কাটলে কত হবে? 8 2 16, 2 81। তাহলে 25-এর বর্গমূল 5 আর 81-র বর্গমূল 9। তাহলে আমরা যে ভগ্নাংশটা পেলাম, সেই ভগ্নাংশটা কি? পূর্ণবর্গ ভগ্নাংশ পেলাম। বুঝলে? 3 নম্বরটা দেখো কি আছে, 100 আর 128। তো প্রথমে 100কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব আগের মতো। 5 20 100, 4 5 20, 2 2 4। তো কী কী উৎপাদক পেলাম? 5 গুণ 5, 2 গুণ 2। 128কে উৎপাদকে বিশ্লেষণ করব। 6 2 12, 4 2 8, 3 2 6, 2 2 4, 2 16 32, 8 2 16, 4 2 8, আর 2 2 4। 2 কয়টা পেলাম? 1 2 3 4 5 6 7টা। তাহলে লিখব 2 গুণ 2 গুণ 2 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। তো এখানে 5-এর জোড়া আছে, তো লিখতে পারি 5-এর বর্গ। 2-এর জোড়া আছে, 2-এর বর্গ, 2-এর বর্গ, এই যে জোড়া থেকে বর্গ, তারপরে এই যে জোড়া বর্গ, এই যে জোড়া বর্গ, কিন্তু এই 2টার কিন্তু জোড়া নেই। মোট 7টা 2 আছে। তাহলে দেখো একটা কিন্তু বিজোড়ে আছে, এর কিন্তু জোড়া নেই। তাহলে এই ভগ্নাংশটিকে আমরা যদি 2 দিয়ে গুণ করি, তাহলে ভগ্নাংশটা পূর্ণবর্গ হবে। তো তোমরা কি করবে? আগের মতো লিখে দেবে। আমি 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কে যেভাবে লিখেছি, তো তোমরা ঠিক সেভাবে লিখে নেবে। কেমন? এবার 4 নম্বর অঙ্কটা দেখো কি আছে, 81 আর নিচে 288। তো প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 81 3 দিয়ে যাবে, 3 2 6, থাকবে কত? 2 আর 1 21, 3 7 21, 3 লং 27, 3 তিরিকা 9, 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 288। 288কে উৎপাদকে বিশ্লেষণ করব। 2 14 28, থাকবে 8, 4 2 8, 7 2 14, 2 2 4, 2 দিয়ে 3 2 6, থাকলো এখানে 1 আর 2 12, 6 2 12, 2 18 36, 9 2 18, 3 তিরিকা 9। ঠিক আছে? 2 কয়টা? 1 2 3 4 5, 2 হচ্ছে 1 2 3 4 5টা, 3 দুটো। 3 গুণ 3 আর 2 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। এবার 3-এর জোড়া আছে, 3-এর বর্গ, 3-এর জোড়া আছে, 3-এর বর্গ। এবার নিচে দেখো 3-এর জোড়া, 3-এর বর্গ, 2-এর জোড়া, 2-এর বর্গ, 2-এর জোড়া, 2-এর বর্গ। এই দুটোর এই এই যে 2 সংখ্যাটার কিন্তু জোড়া নেই। তো তোমরা সবসময় মনে রাখবে কিন্তু, যে সংখ্যাটার জোড়া নেই সেই সংখ্যাটা দিয়ে যদি আমরা ভগ্নাংশটাকে গুণ করি, তাহলে ভগ্নাংশটা পূর্ণবর্গ হবে। তো এই ভগ্নাংশকে 2 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে। তো তোমরা লিখে নেবে। আমি 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কে যেভাবে লিখেছি তোমরা ঠিক সেভাবে লিখে নেবে। কেমন? তো তোমাদের আমি প্রমাণ করে দেখাচ্ছি। 81 288, তো 2 দিয়ে গুণ করব। তো 2 দিয়ে গুণ করলে কত পাবো বন্ধুরা? 2 দিয়ে গুণ করলে পাবো 2 14 28, 4 44, 144 হবে। তো উপরে পাচ্ছি 81, নিচে 144। দেখো 81-র বর্গমূল আমরা জানি 9, 9 9 81, আর 144 12 গুণ 12, মানে 12 144-এর বর্গমূল হচ্ছে 12। তাহলে দেখো আমরা পুরো বর্গমূল পাচ্ছি। ঠিক আছে? তাহলে ভগ্নাংশটা কি? পূর্ণবর্গ হয়ে গেল, তাই না? তো তোমরা লিখে নেবে। কেমন? এবার 2-এর অঙ্কটা দেখো কি আছে, কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে, এর আগের অঙ্কে বলেছে গুণ করলে, এবার বলেছে ভাগ করলে, নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা হিসাব করি। তো এখানে লক্ষ্য করো, যখন গুণের কথা বলেছে তখন দেখো লবের সংখ্যাটা পূর্ণবর্গ, হরের সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ নয়। এবার যখন ভাগের কথা বলেছে তখন দেখো হরের সংখ্যাটা পূর্ণবর্গ, কিন্তু লবের সংখ্যাটা পূর্ণবর্গ নয়। দেখো এখানে হরে 121, 121-এর বর্গমূল হচ্ছে 11, 64-র বর্গমূল 8, 144-এর বর্গমূল 12। তো হরের সংখ্যাগুলো পূর্ণবর্গ, কিন্তু লবের সংখ্যাগুলো পূর্ণবর্গ নয়। তো দেখো এই অঙ্কগুলো কিভাবে করব। তো প্রথমে কি করব, প্রথমে আগের মতো করে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তো 450-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তো 450, 5 লং 45 আর 0
আর 3 তিরিশে 90, 3 দশে 30, 5 দুগুণা 10, কি পাচ্ছি? 3 পাচ্ছি দুটো, 5 পাচ্ছি দুটো, আর কিন্তু 2 পাচ্ছি একটা, এর জোড়া নেই। 625, 625কে দেখি কত পাচ্ছি। 5 চৌকো 5, থাকলো 1 আর 2 12, 5 দুগুণা 10, 25, 5 পাঁচে 25, 5 পঁচিশে 125, 5 পাঁচা 25, 5 গুণ 5 গুণ 5 গুণ 5, ঠিক আছে। তো দেখো এবার বর্গ হিসাবে লিখব, 3-এর জোড়া আছে 3-এর বর্গ, 5-এর জোড়া 5-এর বর্গ, 2-এর জোড়া নেই, 2 2ই থাকবে এখানে, 5-এর জোড়া 5-এর বর্গ, 5-এর জোড়া 5-এর বর্গ, ঠিক আছে। এবার দেখো এখানে 2 নেই, তো আমি যদি 2 দিয়ে এই ভগ্নাংশটিকে ভাগ করি, তাহলে এই ভগ্নাংশটা কী হবে? পূর্ণবর্গ হবে, ঠিক আছে। তাহলে লিখব যে সুতরাং 450/625কে 2 দিয়ে ভাগ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। তো লক্ষ্য করো, আমরা যদি 2 দিয়ে ভাগ করি তো কি হচ্ছে? উপরে 450 আর নিচে কত? 625। 2 দিয়ে ভাগ মানে 2 নিচে বসাবো, তাই না? 2 নিচে বসাবো, এই যে 2 দিয়ে ভাগ করলাম। এবার কেন নিচে বসালাম তোমাদের আমি পরে দেখাচ্ছি। তো প্রথমে কি করব, 450কে একটু কেটে নেব। তো 2 দুগুণা 4, 5 আর 0 50, 2 25-এ 50, কত পেলাম? 225। 225 পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে, কারণ 15-র বর্গ, 15-র বর্গ করলে 225 পাওয়া যায়, তাহলে 225-এর বর্গমূল 15, আর 625-এর বর্গমূল কত? 625-এর বর্গমূল হচ্ছে 25। তাহলে দেখো ভগ্নাংশটা পূর্ণবর্গ হয়ে যাচ্ছে। বুঝলে? 2 নম্বর অঙ্কটা কি আছে? 320 আর নিচে আছে 121। তো এই অঙ্কটা তোমরা মন দিয়ে দেখো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রথমে আগের মতো 320কে উৎপাদকে বিশ্লেষণ করব। 2 16 32, 0 80, 40, 2 20, 4, 2 দুগুণা 4। তো 2 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, আর 5 একটা পেলাম, তাই না? 121 তো জানো, 11 11 121। এবার 2-এর জোড়া আছে, এই যে জোড়া, 2-এর জোড়া থেকে 2-এর বর্গ, 2-এর জোড়া 2-এর বর্গ, 2-এর জোড়া 2-এর বর্গ, 5-এর জোড়া নেই, 5 5ই থাকবে, 11-এর জোড়া 11 বর্গ। তো দেখো বন্ধুরা, তো এখানে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে সংখ্যাটা, তাহলে ভগ্নাংশটা পূর্ণবর্গ হবে। এই যে নিচে যদি আমরা 5 লিখি, 5 5 কেটে যাবে। তো দেখো ভালোভাবে দেখো, 320 নিচে 121, কেমন? তো 5 দিয়ে ভাগ মানে তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে 5 দিয়ে ভাগ, ঠিক আছে। তো দেখো 320 121, এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানালে কি হবে? এর নিচে 1 আছে, 1 উপরে যাবে, নিচে 5। তো দেখো নিচে বসছে না, এই জন্য আমি আগের অঙ্কে কি করলাম? নিচে বসালাম, তাই তো, এই জন্য নিচে বসাতে হয়। তো 5 দিয়ে এটাকে কাটি, 5 6 30, থাকলো কত বন্ধুরা? 20, 4 5-এ 20, কত? 64 আর 121। তাহলে 64-র বর্গমূল হচ্ছে 8, 121-এর বর্গমূল 11। তাহলে ভগ্নাংশটা পূর্ণবর্গ পেয়ে গেলাম, কেমন? লিখে নেব যে সুতরাং 320/121কে কত দিয়ে? 5 দিয়ে। তো যে সংখ্যাটা জোড়ায় থাকবে না সেটা দিয়ে গুণ করলে বা ভাগ করলে সেটা পূর্ণবর্গ হবে। 5 দিয়ে ভাগ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। এবার 3 নম্বরটা দেখো কি আছে, 245 আর নিচে কত আছে? 64। তো 245-এ উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তো 5 দিয়ে যাবে, 4 5 20, 45, 5 লং 45, 7 7 49, 5 গুণ 7 গুণ 7। আর 64-কে উৎপাদকে বিশ্লেষণ করব।
2 দিয়ে যাবে, 3 দুগুণা 6, 32 হবে। 2 16 32, 8 দুগুণা 16, 4 দুগুণা 8, 2 দুগুণা 4। তাহলে 2 কয়টা? 1 2 3 4 5 6টা। 1 2 3 4 5 6। ঠিক আছে বন্ধুরা? তো দেখো, 5 গুণ 7-এর জোড়া 7-এর বর্গ, 2-এর জোড়া 2-এর বর্গ, 2-এর জোড়া 2-এর বর্গ, 2-এর জোড়া 2-এর বর্গ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5-এর বর্গ নেই, তার মানে আমরা বলতে পারি যে 245/64কে 5 দ্বারা ভাগ করলে ভগ্নাংশটা পূর্ণবর্গ হবে। ঠিক আছে? দেখো, 245 নিচে 64, 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করব মানে নিচে বসাবো। দেখো, আমরা যখন কোনো একটা ভগ্নাংশ লিখি তখন দেখো 25-এর নিচে যদি আমি 5 লিখি, তার মানে 25কে 5 দ্বারা ভাগ। বুঝলে? এভাবে ভগ্নাংশে থাকলে বুঝবে যে তারা ভাগে আছে। 5 লিখলাম, 4 5 20, 45, 5 লং 45, কত পেলাম? 49, 49 পেলাম, নিচে 64 পেলাম। তো তোমরা তো জানো 49-এর বর্গমূল 7, 64-র বর্গমূল 8, তাহলে ভগ্নাংশটা পূর্ণবর্গ হয়ে গেল, তাই না? তো তোমরা এভাবে লিখে নেবে। কেমন? তোমরা লিখবে যে 245/64কে কত? দেখো 5। 5 দিয়ে ভাগ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে। এবার 4 নম্বর অঙ্কটা দেখো, 243 আর নিচে কত? 144। তো আগের মতো উৎপাদকে বিশ্লেষণ করব। 3 8 24, 3 অক্ষ 3, আর 3 দিয়ে 3 দুগুণা 6, থাকবে কত? 2 আর 21, 3 7 21, 3 লং 27, 3 3 9। তাহলে কি লিখবো? 3 কয়টা? 1 2 3 4 5টা। তাহলে 1 2 3 4 5। আর 144, 144, 7 দুগুণা 14, থাকলো কত বন্ধুরা? 4, 2 দুগুণা 4, 2 36 72, 2 18 36, 9 দুগুণা 18, 3 3 9। 2 কয়টা? 2 4টা, 3 দুটো। 1 2 3 4, আর 3 একটা দুটো। তো দেখো কি আছে? 3-এর জোড়া 3-এর বর্গ, 3-এর জোড়া 3-এর বর্গ, এই 3, এই এই 3-এর জোড়া নেই, তো 3 একাই থাকবে। এবার 2-এর জোড়া 2-এর বর্গ, 2-এর বর্গ আর 3-এর বর্গ। কেমন? তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3-এর কিন্তু বর্গ হলো না, তার মানে এটাকে আমরা 3 দিয়ে ভাগ করলে, মানে এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটাকে 3 দিয়ে ভাগ করলে ভগ্নাংশটা পূর্ণবর্গ হবে। তো তোমরা লিখে নেবে যে সুতরাং 243/144কে 3 দিয়ে ভাগ করলে কি হবে? ভগ্নাংশটি, এটা একটা ভগ্নাংশ, পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। বুঝলে? তো 243 নিচে 144, 3 দিয়ে ভাগ করব মানে নিচে 3 বসাবো। কত হবে? 3 8 24, 3 অক্ষ 3 81। তাহলে উপরে পাচ্ছি 81, নিচে 144। 81-র বর্গমূল কত? 9, 144-এর বর্গমূল কত? 12। তাহলে কি ভগ্নাংশটা পূর্ণবর্গ হয়ে গেল। কেমন? এবার তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা, 9/50, এই 9/50 যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশকে কত দিয়ে গুণ করলে আমরা গুণফলটি পূর্ণবর্গ ভগ্নাংশ পাবো। ঠিক আছে? এই ভগ্নাংশকে কত দিয়ে গুণ করলে এই ভগ্নাংশটা পূর্ণবর্গ হবে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কেমন?